নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের বন্ধুরা জানেন এনবিপির অনুষ্ঠান মানে একটা ভরসার অনুষ্ঠান, বিশ্বাসের অনুষ্ঠান। আপনি হয়তো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসেছেন আমাদের পুরনো পেশেন্ট, তাহলে তো আপনি জানেন পুরোটা। যদি আপনি নতুন পেশেন্ট হন, অর্থাৎ এখন হয়তো আসা হয়নি, আসবো ভাবছেন, তাও কোথাও যেন একটা আন্তরিকতা, একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে গিয়েছে এনবিপির প্রতি। কারণ প্রত্যেকটা দিন এই সময় চ্যানেলের মাধ্যমে আমরা পৌঁছে যাই আপনার বাড়ি পর্যন্ত, আপনার ড্রয়িং রুম পর্যন্ত বা আপনার বেডরুম পর্যন্ত। সেখানে কি একটা দারুণ আলোচনা থাকে আপনার জন্য অভিজ্ঞ চিকিৎসকদের সাথে নিয়ে। আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে, ক্রিটিক্যাল বা ক্রনিক। আপনি হয়তো মেডিসিন খাচ্ছেন, তারপরও ভালো হচ্ছেন না, প্রচুর চেষ্টা করছেন কিন্তু তারপরও সুস্থ হচ্ছেন না, বা আপনি সারাটা জীবন সুস্থ থাকতে চান, তার সিক্রেটটা কোথায়? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের জন্য। আর সে কারণে এই অনুষ্ঠানটি এতটা জনপ্রিয়। নিজেদের কথা নিজেরা বলছি না, নিজেদের প্রশংসা নিজেরা করছি না, এই আত্মবিশ্বাস আমাদের রয়েছে যে আপনারা ভালোবাসেন এনবিপির অনুষ্ঠান, আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে থাকেন, এনবিপিতে আপনারা পৌঁছচ্ছেন, আপনারা ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনারা খুশি হচ্ছেন, এরপর আপনারা খুশি হয়ে আপনার প্রিয়জনকে তার সমস্যা নিয়ে পাঠাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করি। আজকেও এরকম ধরনের কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই আজকেও প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং প্রত্যেকটা দিন এই অনুষ্ঠানে বিভিন্ন রোগ নিয়ে আমরা আলোচনা করি। আমরা বারবার বলি এই করুন, ওই করুন, এই করবেন না, ওই করবেন না, তাহলে আপনি সুগার থেকে রক্ষা পাবেন। এটা যেন না থাকে, ওটা যেন না থাকে, এটা যেন না খান, ওটা যেন না খান, তাহলে আপনি হার্টের সমস্যা থেকে রক্ষা পাবেন। কিন্তু হয়তো আপনি এতদিন আমাদের অনুষ্ঠান দেখেই উঠতে পারেননি। অলরেডি আপনি জানেন আপনার সুগার লেভেল হু হু করে বেড়ে গিয়েছে, আপনার হার্টের সমস্যা চলে এসেছে, হার্ট অ্যাটাক হয়তো হয়ে গিয়েছে, এরকম নানা রকমের সমস্যা অলরেডি আপনার তৈরি হয়ে গিয়েছে। তো যখন আপনার সমস্যা হয়েই গেছে, হঠাৎ সুগার হয়তো আপনার হয়ে গিয়েছে বা আপনার হার্টের সমস্যা এসেই গিয়েছে, তখন কি করবেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা? আপনাদের জন্য কি কোনো রকমের পদ্ধতি বা কোনো উপায় রয়েছে আজকে স্যারের থেকে? ঠিক সেইটাই একটু জানার চেষ্টা করব। দেখুন, আজকে আমাদের যে টপিকটা রয়েছে খুব সাধারণ একটা টপিক, যেখানে মানুষরা একটা যদি শরীরের মধ্যে কোনো রোগ হয় তারা কোথায় যায় আর কি করলে ভালো হবে, এটা ইজি ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করব। তো যেটা আজকে আমাদের যে টপিকটা স্টার্ট হয়েছে কি হার্টকে নিয়ে। তো দেখুন, আজকে যদি আপনার কোনো হার্টে যদি ব্লকেজ হয়ে যায়, বা আপনার যদি সুগার হয়ে যায়, বা আপনার যদি কোনো রকম টিউমার হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? সেখানে কি সার্জারি করবেন? হার্টে ব্লকেজ হওয়ার পর আপনি কি করেন? আপনার এনজিওগ্রাফি করেন। তো এনজিওগ্রাফি কি আলটিমেটলি ট্রিটমেন্ট আছে? এনজিওগ্রাফি করলে আপনি কি মৃত্যু দিকে এগিয়ে যাচ্ছেন? এটা আমি বলছি না, ঠিক না, এটা সায়েন্স বলছে। আজকে দেখুন, যারা সায়েন্টিস্টরা আমাদের প্রোগ্রাম দেখছে, বা যারা ইঞ্জিনিয়াররা প্রোগ্রাম আমাদের দেখছে, সায়েন্স স্টুডেন্টরা প্রোগ্রাম আমাদের দেখছে, তারা কিন্তু একটা জিনিস ভালো করে জানে কি এই যে টপিকটা আমি যে বলছি, এটা নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে। আজকে দেখুন, আপনার যদি হার্ট ব্লকেজ হয়ে যায়, আপনি কি করেন? এনজিওগ্রাফি করেন। আর এনজিওগ্রাফিতে কি হয় সেটা আপনাকে আমি বোঝাবো। সুস্মিতা, তোমার কাছে কোনো রিফিল পেন আছে? আচ্ছা, দেখুন, এইটা পেন হলো। হ্যাঁ, আজকে এনজিওগ্রাফি করলে আমরা কি করি? এনজিওগ্রাফিতে কি হয়, আমাদের আপনার ব্লাড প্রেশারের মধ্যে, ঠিক আছে, আপনাকে একটা পাইপ ঢোকানো হয়, ঠিক আছে। যে ঢোকানো হয় সেটা কি হলো, আপনার যে ঢোকানো কেন হয়, যদি ভিতরে কোনো রকম যদি ব্লকেজ থাকে, তাহলে কি হলো, সেই ব্লকেজটা খুলে যাবে, ঠিক আছে। পুশ হলে, এই পুশ হলে যখন ব্লকেজটা খুলছে, তাহলে ওয়েস্টেজ পার্টগুলো কোথায় যাচ্ছে? আজকে ধরুন আমার এখানে ভিতরে কোনো রকম ময়লা ফেসে রয়েছে, কোনো রকম ব্লকেজ আছে, আপনি এনজিওগ্রাফি করলেন, আপনার তারটা আপনার শরীর ব্লাড প্রেশারের মধ্যে পুশ করা হলো, পুশ করার পর আপনি ওখানে প্রেশার দিচ্ছেন। এবার এইরকম যদি প্রেশার দেওয়া হয় বারে বারে, তাহলে কি হলো, সেখানে যে ওয়েস্টেজ পার্ট, তো সেটা আপনার বডিতে রয়ে গেল। হ্যাঁ, এটা ঠিক, আপনার যে ব্লকেজটা ছিল সেই ব্লকেজটা হয়তো আপনার খুলে গেছে, ঠিক আছে। আপনি ভাবছেন আমি ভালো হয়ে গেছি, কিন্তু ভালো হননি। আপনি ওয়েট করুন, এবার আপনার ব্রেন স্ট্রোক হবে। কেন এই কথাটা আমি বললাম আপনার ব্রেন স্ট্রোক হবে? কারণটা হচ্ছে কি, যখনই আপনি এরকম যদি আপনার পুশ করা হচ্ছে, আপনাকে একটা তার যদি ব্লাড প্রেশারের মধ্যে যদি পুশ করা হচ্ছে, তাহলে ব্লকেজগুলো যে খুলে যাচ্ছে, তো সেখানে আপনার কি করে দিচ্ছে ওটা, তাহলে হয়তো রিং দেখিয়ে ভিতরে লাগাচ্ছে, সেখানে আপনার ওই ব্লকেজটাকে কভার করার জন্য।
কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কি আপনার যে ওয়েস্টেজ পার্ট কোথায় যাচ্ছে? ওয়েস্টেজ পার্ট আমাদের শরীরের মধ্যেই কিন্তু ঘুরবে। এবার শরীরে যে বিভিন্ন রকম আমাদের অর্গানের মধ্যে যদি গিয়ে ব্লকেজটা হয়ে যায়, এবার দেখুন আপনার এই যে ব্লকেজটা আপনি অনেক সময় দেখতে পারেন সেটা আমাদের ব্রেনের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু আপনি ব্রেন স্ট্রোক হওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। তো আপনি ভালো করার জন্য আপনি একটা অ্যানজিওগ্রাফি করলেন, স্টেন বসালেন, তারপরে কিন্তু আপনার ব্রেন স্ট্রোক হওয়ার নিশ্চিত, বা আপনার যদি কোনো রকম ব্লকেজ হয় তাহলে আপনি মৃত্যুর দিকে কেন এগিয়ে গেলেন? কারণটা হচ্ছে কি সেখানে আপনার প্রবলেমটা আসবে, হয়তো আপনি প্যারালাইসিস হতে পারেন, হয়তো আপনার কোনো অর্গান কাজ করতে বন্ধ করবে, কেন কি ওয়েস্টেজ পার্ট আপনার শরীরের মধ্যে রয়েছে। তো আজকে আমি আপনাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আজকে মানুষ যে একটা পরিষেবাটা চালু করেছে, অপারেশন যে কোনো জিনিসের অপারেশন, যে মানুষ যে অপারেশন যে করা চালু করেছে, আমি কি সেটাতে যাব না কুদরত থেকে, মানে ভগবান থেকে যখন আমরা যে জিনিসটা আমরা পেয়েছি সে ন্যাচুরাল পদ্ধতিতে আমরা কোনো জিনিসকে ভালো করব। আজকে একটা উদাহরণ আমি আপনাকে আরো দেব। ভাবুন আপনার যদি শরীরের মধ্যে কোনো রকম টিউমার হয়েছে, ঠিক আছে, বা আপনার ক্যান্সার হয়েছে, আপনি কি করবেন? ধরুন আপনার একটা গাছ, একটা পৌধা নিলাম, একটা গাছকে আপনি যে গোড়াগুলো রয়েছে সেখানে আপনি কোনো রকম কিছু ট্রিটমেন্ট করছেন, আপনি কি করছেন, যে গ্রোথটা করছে সেখান থেকে আপনার ডাক্তার বললো কি আপনি অপারেশন করে সেটাকে বাদ দিয়ে দিন। মানলাম, আপনি কি করলেন, উপর দিকে যে পাতাগুলো রয়েছে পাতাগুলো কেটে দিলেন। এই পাতাগুলো যখন কেটে দেবেন তখন কি হলো, আপনার টিউমারটা কিন্তু কমে গেল, কিন্তু ভালো হয়নি, কমে গেছে। তো এবার কি হলো, এই যে টিউমারটা যে কমে গেল, তো আপনি তো কিন্তু গোড়াগুলো থেকে তো কোনো ট্রিটমেন্ট করলেন না, সেই গোড়া পাটটা তো আপনার রয়েছে। এটা কি হবে, আগামী দিন কিন্তু আপনার আস্তে আস্তে করে এটা আরো গ্রোথ হবে। কারণটা হচ্ছে কি আপনি ট্রিটমেন্ট সের জন্য করেননি। তো আপনি যদি এইরকমই যদি কোনো রকম টিউমারের জন্য বা কোনো স্টোনের জন্য বা সুগারের জন্য, মানে এইসব রোগের উল্লেখটা কেন করা হচ্ছে, কি কারণটা হচ্ছে কি আপনি প্রপার যে কারণের জন্য আপনার রোগটা হচ্ছিল, আজকে ধরুন আপনার স্টোন হলো, আপনি স্টোনের গলব্লাডারে স্টোন হলো, কিডনিতে স্টোন হলো, আপনি রিমুভ করে দিলেন স্টোনকে, কিন্তু সেই যে স্টোনটা যে কারণের জন্য হচ্ছিল সেখানে তো আপনি কোনো রকম ট্রিটমেন্ট করলেন না। তো আগামী দিন কি হবে, কি আপনার সেই টিউমারটা বা সেই স্টোনটা আবার কিন্তু গ্রোথ করবে। তো আমি আপনাকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছি কি আপনি ভাবছেন কি আমি কোনো হসপিটালে গিয়ে আমি অ্যাডমিট হব বা আমি কোনো রকম সার্জারি করব, আমি সুস্থ হয়ে যাব, না, একদমই নয়। আপনি সুস্থ হবেন না, উল্টো আপনার আরো বিকল্প আপনার আরো খারাপ হয়ে যাবে। কারণটা হচ্ছে কি আপনি যেটা পার্টটা বোঝালাম আজকে ইজি ওয়েতে, আপনার যে অ্যানজিওগ্রাফিতে করলে আমাদের যে ব্লকেজ পার্টটা, বা আপনার কোনো রকম যদি টিউমার বা যে কোনো রকম যদি ক্যান্সার হয়, আপনারা কি করেন, সে গ্রোথটাকে বা স্টোনটাকে আপনি বার করে দেন, কিন্তু স্টোন যে কারণের জন্য তৈরি হচ্ছে বা পাথর যে আপনার টিউমার যে কারণে যে তৈরি হচ্ছে সেখানে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। তো আজকে আমি আপনাকে এই জিনিসটা বোঝাবো কি কি করলে আমরা এই অপারেশন থেকে কি করে বাঁচবো, বা অপারেশন ছাড়া আমরা ন্যাচারাল পদ্ধতিতে কি করে আমরা ট্রিটমেন্ট করে এইরকম সমস্যা থেকে ভালো হবো। একদম, পৃথিবীতে প্রচুর মানুষ আছে, কিন্তু দেখবেন কিছু মানুষের সাথে অদ্ভুত রকম ভাবে একটা আত্মিক সম্পর্ক হয়ে যায়, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। ঠিক একই রকম ভাবে আপনাদের সাথে যেটা ডক্টর বি শর্মা রয়েছে, এটা সব থেকে বেশি আমি উপলব্ধি এই কারণে করতে পারি, বা আমরা কয়েকজন উপলব্ধি করতে পারি যারা আমরা মাঝে মধ্যে একটু হেল্পলাইন নাম্বারটা ধরি। এত মানুষের প্রত্যেকদিন ফোন আসে এবং তাদের একটাই প্রথমে কথা, একটু ডক্টর বি শর্মাকে দেখাতে চাই, একবার স্যারের সাথে কথা বলতে চাই, একবার স্যারকে সামনাসামনি দেখতে চাই। কেন তারা এরকম পাগলের মতন করে? সেই আত্মিক সম্পর্ক, কোথাও একটা ভালোবাসার টান, বা কোথাও তারা উপলব্ধি করতে পারেন যে এই মানুষটা পারবে আমাকে ভালো করতে বা আমার প্রিয়জনকে সুস্থ করতে। আর সে কারণেই বোধহয় স্যারকে এত মানুষ সত্যি মন থেকে এতটা পছন্দ করেন। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, আমি নামাজি বলছি, পূর্ব মেদিনীপুর। কোথায় থাকেন? এগরা থেকে বলছি। এগরা থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে পেটের যন্ত্রণা হচ্ছে, আর 3-4 দিন ধরে প্রচুর পেটের যন্ত্রণা। পেটে যন্ত্রণা হচ্ছে? আচ্ছা, আচ্ছা, 3-4 দিন ধরেই হচ্ছে, না তার আগেও থেকে প্রবলেমটা ছিল? খাওয়ার খেয়ে নিলে, খাওয়ারের আগে না, খাওয়ার খেয়ে নিলে পেটের প্রচুর যন্ত্রণা। না, আমি যেটা বলছি আপনাকে 3-4 দিন ধরেই ব্যথা হচ্ছে, না তার আগে থেকে ব্যথা ছিল? আজকে একবার হয়েছিল, এগরা হসপিটাল থেকে ওষুধ এনে খেয়েছিলাম, কমে গেছিল। আর 3-4 মাসের আগে আবার সেই কদিনের আগে এরকম। আচ্ছা দেখুন, আপনাকে আমি বলবো কি আপনি প্রথম তো হচ্ছে কি একটা আপনি সোনোগ্রাফি রিপোর্টটা করান,
কারণটা হচ্ছে কি 3 মাস আগেও যদি এরকম ব্যথা হয়েছিল, আবারই ব্যথাটা হচ্ছে, তো নিশ্চয়ই কোনো না কোনো একটা প্রবলেম আছে। ঠিক আছে, তো সেই প্রবলেমকে ধরতে হবে। আপনি ব্যথাকে রিলিফ করার জন্য আমি বলবো কোনো ওষুধ না খেয়ে আপনি কি করুন, উষ্ণ গরম জল নিন, শুনুন। তার মধ্যে আপনি বিট লবণ দেবেন আর সামান্য খাবার সোডা দেবেন। এটা খেলেই আপনার ব্যথাটা কিন্তু রিলিফ পেয়ে যাবেন আপনি। কিন্তু এই ব্যথাটা হচ্ছে কেন? হয়তো আপনার গর্ভেরাতে আপনার স্টোন হতে পারে, বা হয়তো আপনার কোন রকম টিউমার হতে পারে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, এটা বাস্তব। আমরা প্রচুর এরকম পেশেন্ট পাই যারা লাস্ট স্টেজে আমাদের চেম্বারের মধ্যে আসে। তারা বলছে ডাক্তারবাবু আমরা তো কোনো রকম লক্ষণ পেলাম না যে আমার এই সমস্যাটা হচ্ছে বা আমার ক্যান্সার কোনো গ্রোথ করলো। তো দেখুন, প্রথম লক্ষণে আপনি এইগুলো সিমটমসগুলো বুঝবেন কি পেটে আপনার ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কি আছে আপনার একটা সোনোগ্রাফি রিপোর্ট করতে গেলে তো খুব বেশি আমার পয়সা লাগে না। প্রিকশন খুব দরকার আছে। যে কোনো রোগ হওয়ার আগেই আপনি যদি জেনে যান কি আমার রোগটা কোন দিকে টার্ন করছে, তখনই যদি আমরা ট্রিটমেন্ট করি তো আমরা যে কোনো রোগকে কিন্তু নির্মূল করতে পারি। তো আপনাকে বলবো কি আপনি একটা সোনোগ্রাফি রিপোর্টটা করান। আর যদি কোনো প্রবলেম থাকে ওর মধ্যে, তো পূর্ব মেদিনীপুরে আমাদের চেম্বার হেডিয়াতে রয়েছে আর মেছেদাতে রয়েছে। এগুলা থেকে আমার মনে হয় হেডিয়াটা আপনার সামনে পড়বে। তো আগামী যে হেডিয়ার যে ডেটটা রয়েছে সেই ডেটে আমি নিজে থাকবো। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি হেডিয়ার ডেটটা লিখে নেবেন, আর সেখানে এসে আপনি সোনোগ্রাফি রিপোর্টটা দেখান। আপনাকে বলছি আমি কি আপনি সমস্যা থেকে ভালো হবেন, প্লাস এটাও আপনাকে বলবো কি আপনি আগামী দিন পুরোপুরি আর কি করে ভালো থাকবেন। একদম সম্পূর্ণভাবে কিভাবে ভালো থাকবেন সেই সিক্রেটটা কিন্তু অবশ্যই জানায় এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আর সে কারণে কিন্তু মানুষের এতটা বিশ্বাস আমরা কিন্তু অর্জন করতে পেরেছি। খুব সাধারণ একটা লাইন বলবো, হেল্পলাইন নাম্বার নোট করেছেন তো? দেখুন টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে এনবিপির নিজস্ব নাম্বার, এই দুটো নাম্বার নোট করতে ভুলবেন না, 9830235527 বা 37। একবার এই নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলে কিন্তু আপনারা আপনার বাড়ির কাছাকাছি চেম্বারটি সম্পর্কে জানতে পারবেন। যেমন আপনি এগুলো থেকে ফোন করলেন, তো আপনার বাড়ির কাছে কোন সেন্টারটি হবে, কত তারিখে হবে, কোন ডক্টর যাচ্ছেন, কটা থেকে চেম্বার স্টার্ট হচ্ছে, সব সহযোগিতা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাই প্লিজ নাম্বারটি নোট করুন। এবং প্রথমে একটু স্যারকে জানতে চাইবো, যেহেতু স্যার আমাদের সংস্থার চিফ মেডিকেল ডিরেক্টর, সেখানে এনবিপি বা আয়ুর্বেদ মানুষের জন্য ঠিক কিভাবে কাজ করছে? যখন অন্য কোনো প্যাথিতে মানুষ হতাশ, যখন মনে হচ্ছে না বোধহয় আর ভালো হওয়ার কোনো উপায় নেই, এটাই বোধহয় জীবনের শেষ চেষ্টা, সেখানে যখন এনবিপিতে তারা হতাশা নিয়ে আসছে, তখন এনবিপি চিকিৎসকেরা পারছে তো তাদের জন্য লড়তে? তো কারণটা হচ্ছে কি কেন পাচ্ছে তার পিছনে কারণ রয়েছে কি, কারণটা হচ্ছে কি দেখুন আপনি যেটা আমি বললাম আজকে সাধারণ যে উনি একটা পেশেন্ট যে ফোন করলেন, সে উনি 3 মাস আগে কোনো রকম ব্যথা যন্ত্রণার জন্য আপনি কোনো ওষুধ দোকান থেকে আপনি গিয়ে তো হয় ওষুধ খেয়ে আপনি ব্যথাটা কমিয়ে দিলেন, কিন্তু এটা হয়তো সে দোকানদার যেটুকু নলেজ আপনাকে ওষুধটা দিল, হয়তো কোনো ডাক্তারের কাছে রেফার করলো না। কিন্তু প্রায় আমরা এরকম পেশেন্ট পাই যারা ডাক্তারের কাছে গেলেও তারা কোনো রকম রিপোর্ট করে না, কোনো রকম জানার চেষ্টাই করে না কি পেশেন্টের প্রবলেমটা হচ্ছে কেন। আজকে দেখুন যে ডায়াগনোসিস, যেরকম ইঁদুরকে ধরার জন্যে আমাদেরকে পিঞ্জরা তৈরি করতে হয়, ঠিক আছে? আপনার বাড়িতে প্রচুর যদি ইঁদুর হয়ে যায় আপনি কি করেন, পিঞ্জরা তৈরি করেন। ঠিক ওই রকমই আপনার যে আপনি ভাবছেন যে আমি হসপিটালে টার্ন করব, আমি ওষুধ খাবো, তো সেখানেও আপনাকে ধরার জন্যই আপনাকে কিছু এরকম একটা ডায়াগনোসিস তৈরি করে যেখানে আপনি দেখতে পান কি আপনাকে এবারে আপনি গ্রিপে চলে গেলেন, এবার আপনি ভয়েতে আপনি কিন্তু ট্রিটমেন্টটা করাতে থাকবেন। দেখুন আগামী লাস্ট কিছুদিন আগে আহমেদাবাদে একটা যে দুর্ঘটনা হলো এটা আমরা সবাই জানি। তো সেখানে যে দুর্ঘটনাটা হলো সেটা হওয়াটা ঠিক নয়, আর যেটা হলো যাদের সঙ্গে হয়েছে তারাই কিন্তু সাফারিং করেছে বা তারা ফ্যামিলিরা লোকরা সাফারিং করেছে। তো মানুষরা দেখুন আজকে নিউজের মধ্যে বলুন বা সোশ্যাল সাইটে বলুন, যেই হিসাবে তাদের প্রচার করা হচ্ছে, যেই হিসাবে বারে বার দেখানো হচ্ছে, তো দেখুন সাধারণ মানুষ এমন প্যানিক হয়ে যাচ্ছে তারা কিন্তু ফ্লাইটে বসতে কিন্তু ভয় লাগছে, বা তারা যদি ফ্লাইটে যদি বসছে তো বাড়ির লোক জিজ্ঞেস করছে কি আপনার ফ্লাইট কি এয়ার ইন্ডিয়া আছে? তো বুঝুন কি মানে এইরকম একটা হয়ে গেল কি এয়ার ইন্ডিয়া যদি ওই সময় যে দুর্ঘটনাটা হলো আমার সঙ্গে না হয়ে যায়। তো ঠিক ওই রকমই ক্যান্সারও কিন্তু ওই রকমই একটা ডিজিজ আছে যেখানে আপনি প্যানিক খুব বড় একটা কাজ করে। আপনি যে কোনো রোগকেই যখন আপনি প্যানিক হয়ে যাবেন না, তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। তো আপনার যে ডায়াগনোসিস করে যে আপনাকে যেটা বোঝালাম, আপনাকে পিঞ্জরাকে ধরার চেষ্টা করে, আপনাকে প্যানিক করে দেয়, তো সেই কাজটা এনবিপি করে না। পরিষ্কার একদম আপনার কি রয়েছে বিফোর ট্রিটমেন্ট আপনার রিপোর্ট করার, আফটার ট্রিটমেন্ট রিপোর্টটা করায় কি কতটা কি ভালো আছে, এই জিনিসটা মানে ক্লিয়ার বোঝানোটা, এটাই কাজ হচ্ছে এনবিপি। কোনো আমি বলবো না, আমি তো বারবার বলি যখনই আপনার কোনো রোগ নেই আপনি ওষুধ খাবেন কেন? উইদাউট মেডিসিন মানুষ কি করে সুস্থ হয়, এই কাজটা এই কথাটা এনবিপি বারে বারে বলে।
এনবিপি কয়েকটা ব্যতিক্রমে কথা বলে, যে কথাগুলো হয়তো অন্য কোথাও আপনি শোনেনি। যেমন স্যার যে কথাটা বললেন শেষে দুটি কথা, এক তো যে রোগের জন্য সারা জীবন ওষুধ খেতে হয় না, বেশ কিছু রোগের নাম আছে যে নামগুলোর জন্য আপনার চিকিৎসক আপনাকে বলেছেন যতদিন বাঁচবেন ততদিন সকালে উঠে এই ওষুধগুলো আপনাকে খেতে হবে। এনবিপি চিকিৎসকেরা একটু হার্টকে বলে না খেতে হবে না, একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা সব ওষুধ আপনাদের বন্ধ করে দেবো। আর দ্বিতীয় আরেকটা কথা, রিপোর্টটাকে একটু জোর দিন, অর্থাৎ রিপোর্ট করে জেনে নিন যে আপনি কেমন আছেন এবং রিপোর্ট করে জেনে নিন বর্তমানে আপনি কেমন আছেন। তো এই ডিফারেন্সটা আমরা দেখেছি কিন্তু অনেক জায়গায় চিকিৎসকেরা এখন অব্দি করছেন না, যেটা কিন্তু অবশ্যই একটা নিয়ম, একটা বার্তা যে এটা করা উচিত। তাই যেটা উচিত সেভাবেই কিন্তু কাজ করেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? সন্দীপ রায় বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম সল্টলেক থেকে। সল্টলেক থেকে। বলুন, কি সমস্যা আছে? মানে অ্যাকচুয়ালি সমস্যা আছে, মুখে না কোনো স্বাদ নেই, মানে কোনো খাবারই যাই খাই, মানে এটা আমার হয়েছে বছর বলছি মাস দেড়েক ধরে, কোনো স্বাদ পাচ্ছি না। আচ্ছা, তো আপনি এমনি নর্মাল আপনি ডাক্তার, আমার লোকাল ডাক্তার দেখি ওষুধ খেয়ে তার কোনো কাজ হচ্ছে না। আপনাদের অনুষ্ঠানে দেখাতে আমার দেখছি আয়ুর্বেদিক কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা দেখুন, প্রথম তো আপনাকে বলবো কি আপনি প্যানিক হয়ে যাচ্ছেন না তো। কারণটা হচ্ছে কোভিডের সময়, করোনার সময় আমরা ভেবেছিলাম কি তখনও বলা হয়েছিল কি আপনি কোনো খাবার কিন্তু স্বাদ পাবেন না। ঠিক আছে? হ্যাঁ স্যার, মানে তখন তো সাথে আর সেন আপনি তো ইয়েও পাবেন না, সেন্টও পাবেন না। কিন্তু এখন দেখুন আবার সেই রকম প্যানিক তৈরি করছে কি আবার নাকি করোনা বাড়ছে। তো আপনাদের মাইন্ডের মধ্যে এই জিনিসটা যাতে না আসে কি আবার আপনার করোনা হতে পারে। ঠিক আছে? তো যে কোনো জিনিসে সব তখনও বলা হয়েছিল কি প্যানিক হওয়া দরকার নেই। এখন এই কথাটা আপনাকে বলবো কি প্যানিক হওয়া দরকার নেই। আপনার যে স্বাদ আসছে না সেটা অনেক কারণ হতে পারে, যেটা আমি বললাম কি ফার্স্ট কারণটা মানুষের মাথায় শুধু একটা জিনিস ঘুরে কি আমার হয়তো করোনা হয়ে গেছে, আমি স্বাদ পাচ্ছি না। একদমই নয়। কারণটা হচ্ছে কি আমাদের এখন যেই হিসাবে আমাদের শরীরের মধ্যে ইমিউনিটি স্ট্রং করে দেওয়া হয়েছে, এখন ওই যখন করোনার ফুল ফেসে যদি চলেও আসে তাহলেও কিন্তু মানুষে এখন ওই রকম ক্ষতি করবে না। এটা একদম ক্লিয়ার থাকুন। ঠিক আছে? কোনো রকম প্যানিক হওয়া দরকার নেই। হ্যাঁ, যে গাইডলাইনগুলো ছিল সেটাকে আপনি ফলো করুন, মেনটেন করুন, যাতে আগামী দিন এই জিনিসটা আরও না ছড়ায় তার জন্যে। আর আপনার যে স্বাদটা যে আসছে না তার পিছনে দেখুন কারণ অনেক হতে পারে। হয়তো আপনার স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, সেই কারণে জন্য খাওয়ার রুচিটা আপনার বাড়ছে না, বা হয়তো আপনার অত্যধিক মাত্রায় গ্যাস ফর্ম করছে, বা আপনার অত্যধিক যদি আপনি কোনো রকম নেশা করতে থাকেন তাহলেও কিন্তু এরকম সমস্যাগুলো তৈরি হয়। তো আপনি যেটা বলছিলেন কি আমি চেম্বারে এসে দেখাতে চাই, তো তার জন্য আপনাকে বলবো কি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে একটু নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে সেখানে এসে আপনি জিজ্ঞেস করুন কি আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা আছে, সেখানে এসে দেখা করুন। কিছু আপনাকে রিপোর্ট করা হবে, সেই রিপোর্টের মধ্যে যদি কিছু প্রবলেম থাকে তাহলে আমরা মেডিসিন দেবো, যদি প্রবলেম না থাকে তাহলে আপনাকে ন্যাচুরালি আপনাকে বোঝাবো কি করলে আগামী দিন আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন। একদম। আমাদের ফোন নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, 9830235527 বা 37। এই নাম্বারে একটু ফোন করে কিন্তু আপনি আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে পৌঁছে যেতেই পারেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যালো, বলুন। আমার না এই বর্ষাকালটা পড়ার পর থেকে একটু পেটে প্রবলেম দেখা দিয়েছে। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন ম্যাডাম সেটা তো আগে শুনি। আমি মেদিনীপুর থেকে বলছি, বালিচক থেকে। বালিচক থেকে বলছেন। পেটের একটু সমস্যা হচ্ছে তাই তো? হ্যাঁ। ওকে। আচ্ছা, পেটের যে সমস্যাটা হচ্ছে কি হচ্ছে আপনার? মানে কি হচ্ছে বলতে ওই কি হচ্ছে আর কি, মানে। আচ্ছা, প্রচুর আপনি কি আম খাচ্ছেন? হ্যাঁ, আম তো আমাদের প্রিয় জিনিস। জাতীয় ফল। তো দেখুন সেটা হচ্ছে কি আপনি যে শুনুন আম আপনি। খাচ্ছেন না এটাই ক্ষতি করছে। কারণটা হচ্ছে কি দেখুন বর্ষাকালে আইবিএস এর সমস্যাটা খুব বেশি হয়, মানে ইরিটেবল বাউল সিনড্রোম। আপনার হয়তো আপনি ভাবছেন কি আমার স্টুল পেয়েছে, আপনি যখন স্টুল করতে যাবেন তখন কিন্তু আপনার স্টুলটা হবে না, পেটটা কামড়াবে, বা আপনার বারে বারে কিন্তু স্টুল হওয়ার সম্ভাবনাটা থাকবে, টেন্ডেন্সি থাকবে। তো এই মধ্যে আপনাকে করতে হবে কি আমটাকে প্রথম আপনি অ্যাভয়েড করুন, কারণ কি আম খেলে আপনার আমাশাটা হবেই হবে 200%। তো সেটাকে আপনি অ্যাভয়েড করুন, তার সাথে পেটকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। দেখুন বর্ষাকালে প্রথম হচ্ছে কি একটা আম, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের জল যে কর্পোরেশন থেকে যে জলগুলো আসে সেখান থেকে আবার কোনো সময় যদি লিকেজ থাকে, তো বর্ষাকালে দেখবেন কিন্তু খারাপ জল অনেক সময় দেখতে পাই। তো সবসময় আপনি কিন্তু বাড়িতে ফিল্টার জলটা আপনি ব্যবহার করুন। তার সাথে সাথে আপনি যদি সেটাও না থাকে আপনি জলটাকে ফুটিয়ে খান, আর পেটকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। আর যেটা বললাম শাক জাতীয় জিনিস, যেমনি পুঁই শাক, পালক শাক, কোন রকম আপনি শাক খাবেন না। রুটিটাকে আপনি অ্যাভয়েড করুন, দুবেলা আপনি ভাত খাবেন। আর এরপরে যেটা বললাম দই ঘোল বা ডাব, যেটা আপনার শ্যুট করে সেটা আপনি প্রতিদিন একবেলা করে খেতে হবে।
পেটের সমস্যা জর্জরিত কিন্তু থাকি আমরা, তো পেটের সমস্যা যদি আপনারও সত্যি থাকে এবং সেটাকে যদি একেবারে গোড়া থেকে নির্মূল করতে চান, তাহলে কিন্তু আমার মতে এটা খুব ভালো ডিসিশন হবে একবার এনবিপি তে এসে যোগাযোগ করা। পুরোটাই আপনাদের সিদ্ধান্ত, আপনারা এনবিপি তে আসবেন কিনা। তবে পেটের সমস্যা নিয়ে যারা এসেছেন বা যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, তারা কিন্তু সম্পূর্ণভাবে রেহাই পেয়েছেন। এই যে আপনারা বলেন না ওষুধ খাচ্ছি ভালো আছি, ওষুধটা বন্ধ করে দেওয়ার পর ডাক্তারবাবু আবার তো আমার সমস্যা চলে এলো, এই কথাটা কিন্তু আপনাকে বলতে হবে না যখন আপনি পৌঁছে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর সেটা কিন্তু আরেকটা বড় কারণ এনবিপি কে পছন্দ করা আপনাদের। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, আমি এগরা থেকে বলছি। কোথা থেকে? এগরা থেকে। আবার এগুলা থেকে? আচ্ছা বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে সমস্যাটা আমার মায়ের আছে। মায়ের বেশি দূর হাঁটতে যেতে পারে না, হাঁটলে পা যন্ত্রণা, একটা পা পুরো ওপর থেকে নিচে যন্ত্রণা। আচ্ছা, তো এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছিল কিন্তু ওষুধ খেতে কমছে না। আচ্ছা, কোনো রিপোর্ট করা হয়েছিল? হ্যাঁ, থাইরয়েড আছে। আচ্ছা, থাইরয়েড আছে। আর এছাড়া আর কোনো রিপোর্ট? না, কিছু করা হয়নি। এক্সরে করা হয়েছিল, এক্সরেতে বলছে হাড়ের উপর স্টিচ চেপে গেছে। হ্যাঁ, ওটাই হচ্ছে কারণ। ঠিক আছে, দেখুন থাইরয়েড ওষুধ কি উনি খাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি টিভি পর্দায় থাকুন, আপনাকে পুরো ক্লিয়ার বুঝিয়ে দিই কি আপনাকে করতে হবে। প্রথম তো দেখুন আপনার যে মায়ের যে সমস্যা, যেটা আপনার মায়ের থাইরয়েড হয়েছে, তো থাইরয়েডের যে ওষুধ যে খাওয়ানো হয় না, তাতে কি হয় বোন ডেন্সিটি কমে যায়, আমাদের হাড়ের জোরটা কমে যায়। তো আপনার ব্যথা বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে থাইরয়েড। আর সেকেন্ড যে আপনি বললেন কি এক্সরে রিপোর্টের মধ্যে দেখা গেল কি আপনার হাড়ের উপরে যে হাড় উঠে গেছে বা শিরা বসে গেছে। তো যেটাই হোক না কেন সেটার জন্য আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনি যে বলছেন আমি ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে ভালো হতে পারছি না, কারণটা হচ্ছে কি আপনার ডায়াগনোসিস তো হয়ে গেল যে আপনার সমস্যাটা কোথায়, কিন্তু তার সমাধান কি আছে সেটা আপনাকে বলা হয়নি। তো সেই কারণের জন্য আপনি যখন ওষুধ খাচ্ছেন হয়তো কম বেশি করে হচ্ছে, আবার হচ্ছে। তো আপনাকে প্রপার ট্রিটমেন্ট করাতে হবে। আর নির্দিষ্ট আপনি একটা সময় যেটা বললাম, ধরুন আপনি 3 মাস মধ্যে একটা চিকিৎসাটা করলেন, চিকিৎসা করার পর আপনার এই সমস্যাকে আপনি সমাধান পাবেন। যেটা আজকে আমাদের টপিক ছিল, আমাদের শরীরের মধ্যে ধরুন আজকে সুগার হলো, থাইরয়েড হলো, ক্যান্সার হলো, টিউমার হলো, স্টোন হলো, হার্ট ব্লকেজ হলো, বা কোন রকম আর্থ্রাইটিস হলো, তো এই যে ডিজিজের নামগুলো বললাম না, তো এই ডিজিজে যে আমাদের শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া জার্মস শরীরের মধ্যে যখন রয়েছে, তো আমরা ভাবছি কি আমরা ওষুধ খেয়ে ভালো আছি, একদমই নয়। কারণটা হচ্ছে কি আপনি ওষুধ খেয়ে রোগকে থামা চাপা দিয়ে রেখেছেন, সেই রোগটা কিন্তু কোনোদিন আপনার শরীর থেকে বার হয়নি। তো যেটা আমি শিখলাম কি করলে আপনি এই রকম ব্লকেজের মতো সমস্যা, আপনি সার্জারির মতো সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। তো দেখুন আপনি যদি বলেন কি আমি অপারেশন করাবো না, ঠিক আছে, আমার কোনো রকম ব্লকেজ হয়েছে, তো ব্লকেজকে খোলার জন্য অনেক উপায় আছে। আমার কাছে প্রচুর এরকম পেশেন্ট আছে, তারা কিন্তু ব্লকেজকে আমরা খুলেছি উইদাউট এনি সার্জারি, ঠিক আছে। আর এইরকম বহুত পেশেন্ট আছে যেখানে আমরা ইউরিয়া ক্রিয়েটিনিনকে নামিয়েছি, ডায়ালিসিস থেকে আমরা বাঁচিয়েছি, এইরকম বহু পেশেন্ট আছে। বা এইরকম পেশেন্টও অনেক আছে যারা দীর্ঘদিন ধরে ইনসুলিন নিচ্ছিল, সুগারের মেডিসিন খাচ্ছিল, তাদের আজকে ইনসুলিন বন্ধ হয়েছে, সুগারের ওষুধ বন্ধ হয়েছে, তারা কিন্তু উইদাউট মেডিসিন তারা কিন্তু আজকে ভালো রয়েছে। কারণটা হচ্ছে কি আপনার যে কথাটা ছিলাম কি ওয়েস্টেজ পার্ট যে আপনার শরীরের মধ্যে থাকছে তাকে যদি বার না করা হয়, তাহলে কিন্তু আগামী দিন আপনার অর্গানগুলো নষ্ট হবেই হবে। তো ওয়েস্টেজ পার্টকে বা আপনি আজকে যে টপিক স্টার্ট করার আগে আমি দুটো জিনিসটার উপর টার্গেট করলাম, একটা তো হলো আমাদের ওয়েস্টেজ পার্ট, আর সেকেন্ড যে জিনিসটা ছিল রুট থেকে কোনো চিকিৎসা। আপনার গাছ হয়েছে, গাছকে যদি আপনি গোড়া থেকে যদি আপনি নির্মূল না করেন, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু আবার বাড়বে, তো আবার আপনাকে গাছটাকে কাটতে হবে। তো এই দুটো জিনিসে আপনি কি করবেন, এইখানে আয়ুর্বেদ কেন আপনাকে বললাম ট্রিটমেন্ট করতে, কারণটা হচ্ছে কি আমরা ওই রুটের যে চিকিৎসাটা করব, ফার্স্ট হচ্ছে আমাদের কাছে পঞ্চকর্ম থেরাপি। এটা একটা খুব বড় একটা পার্ট, যেখানে আমরা দেখতে পাই পেশেন্ট ফার্স্ট ডে থেকে প্রথম দিন থেকেই তারা কিন্তু ওয়েট রিডিউস করে, তার সাথে ওয়াটার থেরাপি, ঠিক আছে। তো এইটা যে আমরা যোগ করেছি এখন নতুন, সেখানে আমাদের হসপিটালের মধ্যে অনেক পেশেন্ট উপরে আমরা এখন ট্রায়াল করেছি, এক্সপেরিমেন্ট করেছি। ট্রায়াল এক্সপেরিমেন্ট পরে আমরা পেয়েছি এখানে পেশেন্ট কিন্তু ডে বাই ডে ট্রিটমেন্ট নেওয়ার পর তার কিন্তু ক্রিয়েটিনিন লেভেলটা লো হচ্ছে, তাদের ডায়ালিসিস করতে হচ্ছে না।
এরপর আমরা এখন পেশেন্টে চার্জ করতে চালু করেছি আমাদের হসপিটালের মধ্যে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এইরকম যে পেশেন্টগুলোর যে ব্লকেজগুলো রয়েছে, দেখুন আজকে আমাদের ঘামের মধ্যে ইউরিয়া পার্ট আছে, ক্রিয়েটিনাইন পার্ট আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ঠিক না? তো ঘাম থেকে আমাদের কিন্তু অনেক কিছু কিন্তু বার হয়। তো আমরা যেটা বলছিলাম, আমি একটা মানুষ একটা তৈরি করলো, সার্জারি তো একটা মানুষ তৈরি করেছে, কি করে আমি সেটাকে ভালো করব? আর একটা ন্যাচারাল পদ্ধতি আছে যেটা বডি ডিসলভ করে, ঠিক আছে? তো আপনি যখন বডি আমাকে রোগ দিয়েছে, তো বডি কিন্তু আমাকে ভালো করবে। তো আপনি তার উপরে ছেড়ে দিন, আমার শরীর থেকে যদি রোগ হয়েছে, তো আমার শরীরই কিন্তু তাকে ভালো করে শরীর থেকে কিন্তু ঠিক হবে। কিন্তু হ্যাঁ, সেই ওয়েটাকে আপনার দেখতে হবে কি করে ওয়ে থেকে আমরা বেরোবো। রাস্তা যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। তো রাস্তাকে আপনাকে চুজ করার জন্যই এটা ক্লিক করতে হবে এনবিপি। একদম। আর এনবিপি তে তাহলে কিভাবে আপনি পৌঁছচ্ছেন বলুন তো, মনে আছে তো? স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে আগে আপনাকে ফোন করতে হবে এবং আপনাকে জেনে নিতে হবে আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে। ফোনে যিনি আছেন একটু সময় দেবেন। আরামবাগে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এই হালদারকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবারে নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য একটা সুখবর রয়েছে, কারণ শিলিগুড়ি আর আলিপুরদুয়ারে এবার কিন্তু স্যার নিজে যাচ্ছেন, অর্থাৎ আমাদের সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা নিজে থাকছেন শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার চেম্বারে। তাই একটু কিন্তু ফোন করে নামটা লিখিয়ে নেবেন, নতুন পেশেন্টদের জন্য বললাম। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই আসছেন। বাঁকুড়ায় চেম্বার আছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এই হালদারকে। পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এই হালদারকে। গুয়াহাটিতে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বোলপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। আমাদের চেম্বার রয়েছে অবশ্যই ঝাড়গ্রামে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন বনগাঁয় চেম্বার রয়েছেন ডক্টর এন ভট্টাচার্য। ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে। পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে। কাকদ্বীপ চেম্বারে আবারও অনেকদিন পর আপনাদের জন্য কিন্তু পৌঁছে যাচ্ছেন ডক্টর বি শর্মা। তো কাকদ্বীপের বন্ধুদের জন্য বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। খড়গপুর চেম্বার রয়েছে এবং খড়গপুর চেম্বারে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বহরমপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই কোচবিহার চেম্বার, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে। এবারে হেরিয়া এবং মেচেদা পরপর দুটি চেম্বার রয়েছে এবং প্রত্যেকটি চেম্বারেই কিন্তু থাকছেন আমাদের সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই যারা মিদনাপুরের দিকে অর্থাৎ পূর্ব মিদনাপুরের বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারছেন। যোগাযোগ করবেন অবশ্যই হলদিয়ার জন্য। হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মাকে। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। ত্রিপুরার বন্ধুরা আগরতলায় আমাদের চেম্বার পান, এবারেও আগরতলা চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। শিলচরেও থাকছেন ডক্টর বি শর্মা এবং ডিব্রুগড় এবং দিল্লি চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কলকাতার বন্ধুদের জন্য মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, ল্যান্সটাউনে চেম্বার রয়েছে, হাতিবাগান এবং খিদিরপুরে চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলা চেম্বার পাচ্ছেন। আর মাসে একটি রবিবার কলকাতায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তবে আমাদের এই অনুষ্ঠানের মাঝে আপনাদের জন্য একটা বার্তা থাকে, কোনো ভালো একটা ভিডিও বা ভালো কিছু কথা যেগুলো আমরা আপনাদের জন্য কিন্তু রেডি করে রাখি। তো আজকেও এরকম কিছু সারপ্রাইজ আপনাদের জন্য রয়েছে, একটু দেখে নেব এবং তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। আমার নাম শ্রী প্রসেনজিৎ মুখার্জি। আমার বাড়ি হচ্ছে মেচগ্রাম মোড়, উত্তর মেচগ্রামে। আমি ওখান থেকে এসেছি। তো আমার একটু পোস্টেডের সমস্যা ছিল, মানে টয়লেট করার সময় কিনা একটু একটু মানে আটকে যেত বা একটু ঘন ঘন যেতে হতো। তারপরে আমি নিজে একটা ইউএসজি করিয়েছিলাম, করে তারপরে আমি অন্যান্য ডাক্তারদের দেখিয়েছিলাম, অতটা কিছুটা ইমপ্রুভ হয়নি। তারপরে আমি টিভি প্রোগ্রাম দেখলাম এনবিপির ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মা, ওনার প্রোগ্রাম প্রায় দেখতাম এবং আরো অন্যান্য ডাক্তারদের আমি প্রোগ্রাম দেখেছি ওনাদের ইউবিআই এর আর কি। তো এনবিপি আর কি। তো সেই হিসাবে তখন আমি এখানেই এলাম। মেচেদাতে আমাদের চেম্বার আছে। তো ম্যাডাম দেখলেন আমাকে, বা ডাক্তারবাবু ছিল, ডাক্তারবাবু দেখেছেন। দেখে তারপরে আমাকে 15 দিনের ওষুধ দিল এবং কিছু রিপোর্ট করতে দিয়েছিল। তারপরে আমি ওষুধ খেলাম আর রিপোর্টও করলাম। করে 15 দিন পরে আমি এলাম। আসার পর দেখা গেল আমার পিএসটা কিনা অনেকটা বেড়ে গেছে, মানে ওইটা আস্তে আস্তে আরেকটু বাড়লে ক্যান্সারের দিকেই চলে যাচ্ছিল। তারপরে ডাক্তারবাবু অনেক চিন্তা করলেন যে হ্যাঁ সত্যি তো এটা একটু বেড়ে যাচ্ছে, তাহলে কি করা যায়। তো চিন্তা করার পর ওনারা আমাকে ওষুধ দিলেন। তো আমি সেই মেডিসিনগুলো খেতে শুরু করলাম। তারপরে আমি ঠিক 3 মাস আমি চিকিৎসা করাচ্ছি।
তো 15 দিন আগে আমাকে আবার ওই রিপোর্টগুলো করতে দিয়েছিলেন আর কি, পিএসসি রিপোর্টটা। তো আমি পিএসসি রিপোর্টটা আবার সেরকম ওনাদের কথা অনুযায়ী করলাম। তো তাতে দেখা গেল আমার পিএসসিটা একেবারে নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, তো এইগুলো ব্যাপারে এখন আমার ট্রিটমেন্টটা চলছে। ওই পোস্টেড গ্ল্যান্ডটা ওটাও বলেছে কমে যাবে, কোনো চিন্তা নেই। আর যে ইনফেকশনটা আছে ওটাও ভালো হয়ে যাবে। এই হলো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। এবং আপনারা জানেন এনবিপি মানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু হয়। আর ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের কথাটা যখন আমরা বলি তখন ক্যান্সারের কথাটাও কিন্তু আমাদের নিয়ে আসা উচিত। ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে 1-2 দিন নয়, বহু দিন ধরে হচ্ছে এবং তাতে সাকসেস রেট কিন্তু রয়েছে। প্রস্টেটিক ক্যান্সারও যদি থাকে এবং তারও সমাধান কিন্তু পাচ্ছে মানুষ। এরকম প্রচুর বন্ধুরা কিন্তু আমাদেরকে তাদের বার্তা শুনিয়েছে যে তারা কি সমস্যা নিয়ে এসেছিল, ক্যান্সারের কোন স্টেজে তারা ছিল, কিরকম অবস্থা তাদের ছিল এবং বর্তমানে তারা কতটা ভালো আছে। ঠিক এই বিষয়টা নিয়ে আবারও আপনাদের সাথে আমরা আলোচনা করব, যেহেতু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। স্যারকে আরো একবার জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। আরো একবার একটু জানতে চাইবো স্যার, যতই আমরা আধুনিক হয়ে যাই না কেন, ক্যান্সার নামটার সাথে একটা মারাত্মক ভয় ভীতি কাজ করে এবং আমাদের পুরুষ বন্ধু, আমাদের দাদা বাবাদের প্রস্টেট ক্যান্সার বিষয়টার সাথে মাঝে মধ্যে আমি দেখি আমাদের পরিচিত মানুষরা যুক্ত হয়ে যায়। তো প্রস্টেট ক্যান্সারের ট্রিটমেন্ট আমাদের রয়েছে এবং যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্টই তো আমরা পেয়ে যাচ্ছি এনবিপিতে। অবশ্যই আমাদের দেখুন আজকে যেরকম বাইট দেখানো হয় কি আমাদের প্রস্টেট ক্যান্সারটা আগে কি ছিল আর এখন কি আছে, যতটা ভালো রয়েছে। তো এটাই কারণ, এটাই এনবিপি বারবার বোঝানোর চেষ্টা করে কি আমরা যে রুটের যে চিকিৎসাটা করি এটাই প্লাস পয়েন্ট আছে। ধরুন আপনার 2 থেকে 3 মাস আপনার মেডিসিন খেতে হলো, আপনাকে পঞ্চঙ্গ থেরাপিটা নিতে হলো, কিন্তু আপনি যে ভাবছেন কি আমি কেমো নেব বা রেডিয়েশন নেব বা আমি সার্জারি করব, ইটস এ নট এ ট্রিটমেন্ট, ঠিক না? এইটাই জিনিসটা আপনার ক্লিয়ার করছি। আপনি যদি ভাবছেন মাথায় ঘুরছে আমি হসপিটালে গিয়ে ভালো হয়ে যাবো, একদমই নয়। সেখানে আপনি হয়তো একটা এরকম সমস্যায় পড়বেন। দেখুন আরেকটা সরল ভাষা আপনাকে বোঝানোর চেষ্টা করি। আপনার যে গ্রেড করা হয় না কি আপনি এখন ফার্স্ট স্টেজে আছেন, সেকেন্ড স্টেজে আছেন, থার্ড স্টেজে আছেন। তো যেরকম আপনি দেখবেন ট্রাইঅ্যাঙ্গেল, আমি ট্রাইঅ্যাঙ্গেল শেপটা বোঝালাম। এটা হলো ফার্স্ট যেটা রয়েছে আপনার প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ তার মাঝখানে নিয়ে গেলাম, আর তৃতীয় স্টেজ আপনাকে 3 জায়গায় নিয়ে গেলাম। যদি একটা ড্রয়িং বোর্ড থাকতো আপনাকে ড্র করে আপনাকে আরো ক্লিয়ারলি বোঝাতাম। তো লাস্ট যেটা পার্ট রয়েছে ভিতরে সার্কিলের মধ্যে, সেটা হচ্ছে আপনার লাস্ট স্টেজ। তো আপনি এই যে ধাপে ধাপে কি করে বেরোবেন সেটা না করে আপনাকে খুঁজতে হবে এখান থেকে কোন ওয়েটা আছে, যেটা আমি এই যে ভিতরে যে আমার গোলটা রয়েছে মানে লাস্ট স্টেজ রয়েছে ওখান থেকে আমি কি করে ইজি ওয়েতে আমি বেরিয়ে যাবো। এটাই কাজ করে আমাদের এনবিপি। কারণটা হচ্ছে কি আপনি বারবার শুধু এই যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আপনি এর মধ্যে রয়ে গেলেন। আর স্টেজ যেটাই হোক না কেন, ডিজিজ তো একই আছে। আপনি সেটাকে ভাবুন কি ডিজিজ থেকে কি করে বেরোবো। আপনি ভাবছেন স্টেজ কি করে আমি কম করব, তাহলে তো আপনি ওর মধ্যে রয়ে গেলেন। আপনাকে রোগকে নির্মূল করতে হবে, এখান থেকে বার হতে হবে আপনাকে। নাহলে ওই যে একটা এরকম দলদল আছে, আপনি হয়তো আজকে আপনি দলদলের মধ্যে রয়েছেন, একটা ইট পেলেন বা আমি একটু উঁচু আসলাম, আরে পরে থাকবে তো আপনার আবার নিচে চলে যাবেন। ওখান থেকে একটা ওয়ে তৈরি করুন কি করে আপনি পুরোপুরি বার হবেন, আর আগামী দিন ওর মধ্যে আপনি ফেসে থাকবেন, ঠিক না? একদম ঠিক কথা। কে আছেন পরের বন্ধু একটু শুনবো। নমস্কার। হ্যালো, আমি আছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া থেকে বলছেন, কি সমস্যা আছে? আমি বলছি আমার 10 বছর আগে সেই স্ট্রোক হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, হুম। আর বাদিকটা প্যারালাইজড হয়ে গেছে, বাদিকে হাত পা পুরো প্যারালাইজড হয়ে গেছে। হুম। এবার 10 বছর এর ব্যবহার চলছে, আকুপ্রেশার থেরাপি চলছে, মোটামুটি ভালোর দিকে চলছিলাম, মুখ বেঁচে গেছিল, সব ঠিক হয়েছে। কিন্তু এখন দেখছি 6 মাস ধরে না আমি পাটা মাটিতে ফেলতে পারছি না, নার্ভের ব্যথা, পা হাত পা। তার জন্য কি আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট আছে বা আয়ুর্বেদ চিকিৎসা তো অবশ্যই আছে। এটা যে আমরা আজকে স্টার্ট করলাম প্রোগ্রামটা তখনই বললাম। আপনার থেকে আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে কি আপনি এর আগে কোনো অপারেশন করেছিলেন, কোনো সার্জারি করেছিলেন? হ্যাঁ, এর আগে আপনার যে প্যারালাইসিস আপনি হলেন তার আগে কোনো অপারেশন হয়েছিল? তার আগে কোনো সমস্যা হয়নি, ওই হঠাৎ করে সিদ্ধান্ত বললো 10 বছর আগে। আচ্ছা, আর প্যারালাইসিস আগে কোনো অপারেশন আপনি করেননি? না না না। আচ্ছা,
আর 10 প্যারালাইসিস হওয়ার পর কোন অপারেশন হয়েছে? অপারেশন হয়েছিল প্যারালাইজ হওয়ার 3 বছর পর একটা ব্রেস্ট অপারেশন হয়েছিল, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো ব্রেস্টে কি হয়েছিল? এই ব্রেস্টে ডান দিকের ব্রেস্টে মানে ইনফেকশন হয়েছিল, ধরা পড়েছে মা। ইনফেকশনটা কেন হলো সেটা কি বলেছিল? না সেটা জানি না, কেন আমরা কি- ওই অঙ্গরাইজকে দেখতেছি ওটা অপারেশন হয়েছে। বুঝতে পারছেন আমার কথাগুলো কোথায় ম্যাচ করছে? একদম। ঠিক আছে, আমি যে আপনাকে বললাম কি আমরা একটা সার্জারি করার পর আপনি ভাবছেন হয়তো ওখান থেকে বেরিয়ে গেলেন, বা আপনার যদি কোনো ডিজিজ হলো আপনি ভাবছেন কি আমি বেঁচে গেলাম, আগামী দিন কেন দ্বিতীয়বার স্ট্রোক হয়? কেন কি এই ধরনের ইনফেকশন আপনার শরীরের মধ্যে থাকে, এই যে ওয়েস্টেজ পার্টটা আপনার শরীরের মধ্যে থাকে, সেই কারণের জন্যই আপনার ব্রেস্টে যে অপারেশনটা হলো বা ব্রেস্টে যে ইনফেকশনটা হলো সেটা কিন্তু কারণ ছিল কি আপনার ডিউ টু প্যারালাইসিস। প্যারালাইসিস হওয়ার পর আপনার যে ব্লকেজটা হয়েছে, এই ব্লকেজের জন্য আপনি কিন্তু কিছু ভাবছেন না, আপনাকে দেওয়া হয়েছে প্রেশারের ওষুধ, আপনি হয়তো প্রেশার ওষুধ খাওয়ার পর আপনার প্রেশারটা নর্মাল রয়েছে, যাতে আপনি প্রিকশন রাখছেন কি আমার দ্বিতীয়বার স্ট্রোকটা না হয়। কিন্তু আমার তো বারবার একটাই কথা ফেসে আছি আমি ওখানে, যে আমার ওয়েস্টেজ পার্টটা কি করে বেরোবে, সেটা কি ওয়ে আছে কি ওয়েস্টেজ পার্টকে আমি বার করবো, এটার জন্য আমরা ভাবি না। এটার জন্যই ভাবার জন্যই আর এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা কি এই জিনিসটা যদি আমরা না করি আগামী দিন কিন্তু আমরা সুস্থ হব না, আগামী দিন কিন্তু আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব। আপনি যে প্রশ্নটা করলেন কি আমি কি আয়ুর্বেদে আসলে কি ভালো হব, তো দেখুন আমি ভালো তো অবশ্যই আপনি হবেন, কিন্তু আপনাকে আমি বললাম কি আপনি এখন যে এক মোমেন্টে প্রেজেন্ট আপনি যে চিকিৎসাটা করছেন সেখানে আপনার কি ক্ষতি হচ্ছে বা সেখান থেকে আপনি কি করে বেরোবেন আপনি সেটা কিন্তু ভাবছেন না। ঠিক আছে, তো আপনি আপনাকে একটাই কথা বলবো, আপনার আগারপাড়া থেকে সামনে আমাদের মধ্যমগ্রামে চেম্বার আছে, আর প্রতি সোমবার শুক্রবার ওখানে ওপিডি হয়। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে প্রপার অ্যাড্রেসটা নিয়ে সেখানে এসে যোগাযোগ করুন, নাহলে আমি আপনাকে বলবো কি আপনার আগামী দিন আস্তে আস্তে ডে বাই ডে আপনার কিন্তু শরীর আরো খারাপ হবে, আর আপনার যে অর্গ্যানটা পড়ে গেছে সেই অর্গ্যানকেও কি করে ঠিক করা যায়, কি করে আপনি নর্মাল লাইফকে লিড করা যায়, এই জিনিসটাকে আপনাকে বোঝাবো। একদম, আমরা বলি অযথা ভাবনা চিন্তা করবেন না, কিন্তু যে ভাবনা চিন্তার প্রয়োজনীয়তা থাকে এই অনুষ্ঠান সেই ভাবনা চিন্তা কিন্তু করতে শেখায়। স্যার আজকে একটা ভীষণ সুন্দর বিষয় বললেন যে সত্যি আমরা যে এত বড় একটা ডিসিশন নিচ্ছি যে আমি এটা করে ফেলবো আমার শরীরের জন্য, আমি ওটা করে ফেলবো, কিন্তু সেই ডিসিশনটা ঠিক নিচ্ছি তো? ভবিষ্যতে গিয়ে আমার এর জন্য আবার কোনো সমস্যায় পড়তে হবে না তো? আমাকে নাজেহাল অবস্থায় আসতে হবে না তো? নাকের জলে বা চোখের জলে হতে হবে না তো? এটা কিন্তু ভাবা উচিত নিজের জন্য, নিজের প্রিয়জনের জন্য। এবং যদি আপনার ভাবতে কোনো রকমের অসুবিধা হয় আপনি একবার পৌঁছে যেতে পারেন এনবিপি উডানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, শুধুমাত্র সাজেশনটা পাওয়ার জন্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি করা উচিত, আমার কি এই প্যাথিকে ভরসা করা উচিত নাকি এই প্যাথিকে ভরসা করা উচিত, নাকি কাকে বিশ্বাস করতে পারি আমি, সবটাই কিন্তু আপনি হেল্প পাবেন অবশ্যই আমাদের এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে। কি আছেন একটু শুনবো? নমস্কার। নমস্কার, আমি শাশ্বতী মুখার্জি বলছি। কোথা থেকে বলছেন ম্যাডাম? আমি ভবানীপুর থেকে বলছি। ভবানীপুর থেকে বলছেন, কি সমস্যা আছে? ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার কিছুদিন ধরেই মানে মাঝে মাঝে জল পেটে খুব ব্যথা হয়, মানে খুব এই 1-1.5 মাস ধরেই হচ্ছে। মাঝে মাঝেই মানে ঘুম থেকে ওঠার পরেই জল পেট প্রচন্ড মানে একটা হয় না ব্যথা অনুভব করি আর কি। কোন সময় হয় এই ব্যথাটা? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশি মনে হয়। আচ্ছা, এভরিডে? হ্যাঁ, একদিকে মানে। না, এটা কি প্রত্যেকদিন হয়? হ্যালো, আপনার যে ব্যথাটা হয় ওটা কি প্রতিদিন হয়? না প্রতিদিন হয় না, মাঝে মাঝে হয়। যখন হয় তখন 3-4 দিন কন্টিনিউয়াস হলো, আচ্ছা, তারপরে আবার হয় না, আবার মাঝে আপনার মাঝে এরকম আপনার দেখা দেয়। ইউরিনটা কেমন হয়, পেচ্ছাপটা কেমন হয়? না, আমি জল প্রচুর খাই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। বা পেট পরিষ্কার হয় তো? না, একটু কনস্টিপেশনের সমস্যা রয়েছে। আচ্ছা, আর পিরিয়ডটা আপনার কেমন হয়? পিরিয়ড ঠিকঠাকই হয়, মানে প্রত্যেক মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়। বা পিরিয়ডের সময় যন্ত্রণা কি বেশি হয়? না না না, সেরকম কিছু হয় না। আপনার বয়স কত? আমার এখন 39। 39। ম্যারিড তো? হ্যাঁ। আচ্ছা, আপনার ইস্যু সন্তান কটি? আমার একটু নেই। একটি মেয়ে আছে। আমার হাজবেন্ড নেই, 6 বছর হলো মারা গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনাকে দেখুন যেটা বলবো কি আপনি যে তলপেতে যে আপনার ব্যথা হচ্ছে
সেটা অনেক রকম কারণ হতে পারে, যেটা শুনতে থাকুন আমরা ম্যাডাম। প্রায় এখন দেখতে পাচ্ছি কি আপনার ইউট্রাসে, মেয়েদের এখন ইউট্রাসটা দেখবেন কি উল্টে যায়, ঠিক আছে, বা ইউট্রাসটা বাল্কি হয়ে যায়, বা ইউট্রাসের মধ্যে কোনো রকম পলিপস হয়ে যায়, টিউমার হয়ে যায়, হতেই পারে, কোনো বড় কথা নয়। তো আমি আপনাকে বলবো যে আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান সব থেকে আগে। না, আমি আপনাকে বলছি না যে আপনি আমার কাছে আসুন, আপনি আগে সব থেকে আগে ইউএসজি রিপোর্টটা করান। আপনার ইউএসজি রিপোর্ট কি বলছে সেটা দেখুন। আর স্টুল যে আপনার ক্লিয়ার হয় না সেটা একটা কারণ হতে পারে, কিন্তু আপনার যে স্টিল কন্টিনিউ যে বলছেন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা যে ব্যথাটা হয়, সেটা স্টুল থেকে হতে পারে না। কারণটা হচ্ছে কি নিশ্চয়ই আপনার ভিতর ভিতর কোনো একটা কারণ আছে। আপনি ইউএসজি রিপোর্টটা করলে আপনি বুঝতে পারবেন। আর আমি আপনাকে বলবো যদি কিছু থাকে আপনি একদম প্যানিক হবেন না, একদম ভয় পাবেন না, কেন কি এখন আয়ুর্বেদ অনেক অ্যাডভান্স আছে। আজকে যে আমরা প্রোগ্রামটা করছি আপনি বুঝতে পারছেন, ক্যান্সার, প্যারালাইসিস, হ্যাঁ, মানে যে পেশেন্টগুলো আশা ছেড়ে দেয় কি আমরা আর উঠতে পারবো না, আমরা দাঁড়াতে পারবো না, আমরা আর ভালো হতে পারবো না, তো এই যে জিনিসটা মাইন্ডের মধ্যে নেই, সেখানে ট্রিটমেন্ট হয়। তো আপনার যদি কোনো প্রবলেম থাকে, পলিপস থাকে বা টিউমার সিস্ট কিছু থাকে, তার চিকিৎসা আছে, কোনো সার্জারি লাগবে না। সেখানে আপনাকে কিছুদিন খাওয়া দাওয়ার উপরে আপনাকে কন্ট্রোলে থাকতে হবে। যে জিনিসটা আমরা বলে দেবো সেটাকে আপনি কন্ট্রোলে থাকবেন, কিছুদিন আপনি ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, আবার রিপোর্ট করাবেন, সেই রিপোর্টটা আপনি দেখতে পারেন ভালো হয়ে গেলাম, তো আপনার থেকে আমরা আবার বাইট নেব, ঠিক আছে না? তো আপনার মতো পেশেন্টগুলো দেখার পর মানুষরা টান আয়ুর্বেদ থেকে করবে। কারণটা হচ্ছে কি আমি বারবার একটা কথা বলছি, মানুষ যে ট্রিটমেন্টটা তৈরি করেছে আমরা সেখানে যাব না। আমাদের মিশন একটাই, যেটা প্রকৃতি থেকে যে রোগ আমার দিয়েছে, শরীরের মধ্যে রোগ আছে তো শরীরই তাকে ডিসলভ করবে, শরীর রাস্তা দেবে। যদি আপনার জ্বর হয়েছে, আপনি অনেক সময় জ্বরের ওষুধ খান না, তাহলে জ্বর আপনার ভালো হয়ে যায় কি করে? তো বডি থেকে টেম্পারেচার যখন আপনার এসছে, নিজে থেকে দেখবেন টেম্পারেচার সেটা কিন্তু নর্মাল হয়ে যায়। তো ঠিক ওই রকমও আপনাকে রোগটাকে এরকম জায়গায় নিয়ে যেতে হবে কি রোগ যদি আমার শরীরের মধ্যে রয়েছে আমি কিন্তু নিজেই ভালো হয়ে যাব। অনেক পেশেন্ট আছে আমার কাছে কিছু লাস্ট একটা পেশেন্ট এসেছিল, সে নাকি কার্ডিওলজিস্ট কাছে গেছে, হার্টের ইকো ইসিজি সব করেছে, বাড়ির লোক বন্ধুরা সবাই কিন্তু মাথা খেয়ে নিয়েছে তার কি তুমি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। ও একটাই কথা শুধু মাথায় আছে কি আমি কোনো ডাক্তার দেখাবো না, আমার রোগ শরীরের মধ্যে রয়েছে, তো শরীর দিয়েছে, তো এই শরীরকে ভালো করতে হবে, আমাকে দেখতে হবে কি সমস্যাটা কোন জায়গায় রয়েছে, ঠিক না? তো এই পেশেন্টটা আমাকে এনবিপিতে কেন চুজ করলো, কারণটা হচ্ছে কি আমরা এই কথাটাই বারবার বলি কি আপনি ওষুধ খাবেন কেন, ওয়েস্টেজ আপনি মেডিসিন কোনো খাবেন না। হ্যাঁ, নিশ্চয়ই আপনার কোনো সমস্যা থাকে, তার মেডিকেশন আছে, তার মেডিকেশন নিন, মেডিসিন নেওয়ার পর আপনি ভালো থাকবেন। কিন্তু সেখানে আপনি যদি হার্মফুল কোনো রকম যদি মেডিসিন নেন যেটা আপনাকে যদি ভবিষ্যতে ক্ষতি করে, সেই জিনিসটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে আর সার্জারি থেকে বাঁচতে হবে। তাহলে সেই সময় যদি মানুষ যদি প্যানিক হয়ে যায়, উনি যদি এনজিওগ্রাফি করে নেন জীবন শেষ। এবার হয়ে গেল আপনার হার্ট ব্লকেজ থেকে আপনার ভয় দেখাবে আপনার হার্ট ব্লকেজ আছে, পরে আপনার ব্রেন কিন্তু ব্লকেজ করে দেবে, ঠিক না? একদম। আমি ব্যক্তিগতভাবে যেটা জানি যে স্যার নেগেটিভ কথাবার্তা একদম পছন্দ করেন না, তবে একটা নেগেটিভ প্রশ্নই এখন আমি করব। অনেকেই কিন্তু বলেন যে এনবিপি উনারি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আমার পরিচিত মানুষরা গেছে, সত্যি স্যাররা যেরকম বলেন যে কিছুদিনের মধ্যে তারা ভালো হয়ে গিয়েছেন, এটা খুব ভালো কথা, তারা ভালো হয়ে গিয়েছেন, কিন্তু তারপরে ওই যে বলে না মানুষ খুব কৌতূহলী, সন্দেহ কাজ করে। তারা বলেন যে আয়ুর্বেদে বা এনবিপিতে যে মেডিসিন দেওয়া হচ্ছে তার মধ্যে কি কি স্যার স্টেরয়েড দিচ্ছেন? কারণ স্টেরয়েড তো খুব ফাস্ট কাজ করে, তো এনবিপির মেডিসিন সম্পর্কে অনেকের অনেক রকমের কোয়ারি রয়েছে। দেখুন আপনাকে একটা কথা বলি, কার কি মেডিসিনের মধ্যে কি আছে, হার্মফুল আছে না কি আছে সেটা আমি কিছুই বলবো না, অনেক ধরনের কথা হয়। কিন্তু হ্যাঁ, এটা নিশ্চিন্তে থাকুন কি আপনি যখন এনবিপিতে যখন মেডিসিনটা আপনি নিচ্ছেন, কারণটা হচ্ছে কি এখানে আমরা কোনো রকম দেখবেন আপনি যখন ডাক্তারখানায় যাবেন তাদের কাছে নাকি প্রচুর অ্যামাউন্ট ভর্তি থাকে, ঠিক আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভর্তি থাকে, তারা কিন্তু ডাক্তারকে মেডিসিন লেখার জন্য অনেক রকম ইনভলভ দেয়। তো আমি সেখানে যাচ্ছি না। এনবিপিতে কারণটা হচ্ছে কি কেন পেশেন্টটা ভালো হচ্ছে বা কেন আমরা এত মেডিসিন উপরে জোর দিই বা আমরা ট্রিটমেন্ট উপরে এত বুক ফুলে বলি, কারণটা হচ্ছে কি দেখুন আপনার সিম্পল জিনিস আছে না, আপনার যদি শরীরের মধ্যে ডিজিজটা আপনি জানেন কি এই প্রবলেমের জন্য হয়েছে, সেই জিনিসটা যদি খুলে দেওয়া হয় ঠিক হয়ে যাবে। আর প্লাস পয়েন্ট আমাদের কি আছে কি আমাদের বিপিটি ওয়েলনেস কোম্পানি, আমাদের নিজস্ব কোম্পানি আছে যেখানে আমাদের কেমিস্টরা জিএমপি সার্টিফাইড আপনার মেডিসিন তৈরি হয়, সেখানে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কারণ কি আপনার যে জিএমপি সার্টিফাইডটা মানে হয়ে গেল গুডস ম্যানুফ্যাকচারিং
আপনার কোম্পানি। তো আপনার যে এই যে জিএমপি সার্টিফিকেট যেটা বললাম, এটা আপনার গভর্নমেন্টের আন্ডারের মধ্যে আপনার ট্রিটমেন্ট মেডিসিন তৈরি করা হয়। তো সেখানে আপনি একদম নিশ্চিন্তে থাকুন যে আমাদের মেডিসিনের মধ্যে আপনি সেরকম কিছু পাবেন না। হ্যাঁ, বাইরে আবার কি পাচ্ছেন না পাচ্ছেন অনেক ধরনের কথা আছে, সেটা নিয়ে আমি কোনো রকম আলোচনা করবো না। একদম তাই, নিশ্চিন্তে চলে আসুন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের আরেকটা নামই বোধহয় ভরসা, বিশ্বাস এবং অবশ্যই সুস্থতা। তাই যোগাযোগ তো আপনাকে করতে হবে যদি আপনি চান। কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? অভিজিৎ সেনাপতি, কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে বলুন। আর পূর্ব মেদিনীপুরে হেরিয়ার মেচেদাতে স্যার এবারে যাচ্ছেন, কেমন? এটা আপনাদের জন্য একটা গুড নিউজ। যেহেতু আপনি পূর্ব মেদিনীপুর থেকে বললেন, আজকে অনেকগুলো পূর্ব মেদিনীপুরের ফোন পেলাম, তাই সকলের জন্য এই কথাটা না বলে পারলাম না, বলে দিলাম। এবার বলুন আপনার কি সমস্যা আছে? আমার গলা ব্যথা, কদিন ধরে ঠান্ডা লেগে আছে। গলা ব্যথা করছে, আচ্ছা। তো আপনি কোনো রকম গার্গিল করছেন কি? করি। আচ্ছা, দেখুন, ঠান্ডা থেকে যদি আপনার গলায় যদি ব্যথা হয়ে থাকে, তো এটাও দেখবেন এখন একটা ভাইরাস আছে যেটা আস্তে আস্তে দেখবেন আপনার নাকি গলাটা পুরো বসে যায়, কথা আর বেরোতে চায় না। তো কারণটা হচ্ছে কি, আপনার এই যে ওয়েদারটা যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ওয়েদার চেঞ্জের সময় আপনি যদি বৃষ্টিতে ভিজে গেলেন বা আপনি যদি ফ্রিজে জল যদি খেয়ে নিলেন, ঠান্ডা গরম হয়ে গেল, তো সেখানে আপনার কোনো ব্যাপার নেই। বললাম না, বডি যদি আপনার শরীরের মধ্যে কোনো রোগ নিয়ে এসে, তো বডি ডিসলভ করে সেটাকে ঠিক করে দেবে। 3 থেকে 4 দিন সময় লাগে। আপনাকে উষ্ণ গরম জল আপনি ব্যবহার করতে হবে জলে, খাবার মধ্যে। ফ্রিজ যে জিনিসটা একদমকে অ্যাভয়েড আপনাকে করতে হবে। যদি পারেন আপনি গলা একটা মাফলার হলো সবসময় একটু বেঁধে রাখুন। তার সাথে আপনি গরম জলের মধ্যে একটু বিট লবণ আর সামান্য একটু ফিটকিরি দিয়ে গার্গিল করবেন, ঠিক আছে? যদি কোনো রকম ইনফেকশন থাকে, সেই ইনফেকশনটা কেটে যাবে। 3 থেকে 4 দিনের মধ্যে যদি এটা ঠিক হয়ে যায়, তো এখানে কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। কিন্তু 3 থেকে 4 দিন পর যদি আপনার ওই সমস্যাটা যদি না ভালো হচ্ছে, সেই রকমই রয়ে যাচ্ছে, তাহলে কিন্তু নিশ্চয়ই আপনাকে একটা ডাক্তার দেখাতে হবে। অবশ্যই। আর যদি আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন যে পৌঁছে যাবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তাহলে আপনাদের জন্য কিন্তু টিভি স্ক্রিনে আমাদের ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে 9830235527 বা 37। আরামবাগে আমাদের কিন্তু চেম্বার থাকে এবং ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে এবার কিন্তু স্যারকে অর্থাৎ ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। বাঁকুড়া চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে কিন্তু পেয়ে যাচ্ছেন। গুয়াহাটি চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে এবারে কিন্তু স্যার নিজে যাচ্ছেন অর্থাৎ ডক্টর বি শর্মা কিন্তু যাচ্ছেন। পাশাপাশি খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে। নদিয়ার বন্ধুরা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন, ডক্টর এ হালদারকে কিন্তু পাচ্ছেন। পূর্ব মেদিনীপুরের বন্ধুদের জন্য আরেকবার বলবো, বা সমস্ত মেদিনীপুরের বন্ধুরাই জেনে রাখুন, হেরিয়া এবং মেচেদায় কিন্তু স্যার থাকছেন এবারে অর্থাৎ ডক্টর বি শর্মা। টিভি স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করে কিন্তু নাম লেখাতে হবে। পাশাপাশি আপনাদের জন্য বলবো, হলদিয়া ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আসানসোলে প্রত্যেকবারের মতন এবারে কিন্তু স্যার যাচ্ছেন অর্থাৎ ডক্টর বি শর্মা। বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, আগরতলা ত্রিপুরার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড় আর দিল্লিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি বলবো, মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, ল্যান্সটাউনে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান এবং খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। চেম্বার রয়েছে অবশ্যই কিন্তু আমাদের হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পেয়ে যাচ্ছেন। আর মাসে একটি দিন আপনারা কিন্তু অবশ্যই চেম্বার পেয়ে যাচ্ছেন কলকাতায়, পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। যিনি আছেন টিভির ভলিউমটা প্লিজ মিউট করবেন। হ্যালো, টিভির ভলিউমটা একদম আস্তে করবেন। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, টিভির আওয়াজটা কমাতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? বলছি যে আমার না অনেকদিন আগে না খুব টেনশন করতাম, বুঝলেন তো? হ্যাঁ, টেনশন করতাম তখন, তারপরে আমার রাতে ঘুম হতো না, বুঝতে পেরেছেন? তারপরে হ্যালো, শুনতে পাচ্ছি, একটু তাড়াতাড়ি বলুন। টেনশন করতেন, রাতে ঘুম হতো না, তারপরে কি হলো? ঘুম হতো না, তারপরে রাত্রি 1:30-2টা ঘুম ভেঙে যেত। তখন হঠাৎ একদিন আমার ডান পাশ থেকে বাঁ পাশে কি যেন একটা সরে গেল ধীরে দিয়ে, তারপর থেকে আর একটা ঘুম নেই আমার।
তা আপনি এত টেনশন করেন কেন? কিসের টেনশন আপনার? তখন করতাম টেনশন, তো- তারপর থেকে না না, তখন যে টেনশনটা করতেন, মাথাটা কি একটা সরে গেল, আমি টের পেলাম। তারপর থেকে আমার মাথাটা ভার হয়ে গেল, আর সেরপর থেকে আমার ঘুম আসছে 7 বছর ধরে। আচ্ছা মানে এটা যদি আগে হয়ে যেত তাহলে আপনি টেনশন করতে বন্ধ করে দিতেন, মানে টেনশনের উপায় হয়ে গেল সেটা। আচ্ছা যাই হোক, এখন যে আপনার ঘুম আসছে না, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দমদম। দমদমে বাড়ি আছে। তা আপনি যদি ঘুম চান কি আমার ঘুম হয়, ঠিক আছে, আমি প্রতিদিন রাত্রিবেলা আমাকে ঘুমের ওষুধ না খেতে হয়, আমি বিছানা গেলেই আমি ঘুম চলে আসে, তো আপনাকে প্রথম কাজ করতে হবে কি আপনার খাওয়ার মধ্যে রিচ খাওয়াটাকে আপনার কমাতে হবে। তাম্র জিনিস মানে আপনি রিচ খাওয়া যদি খাবেন তাহলে কি হবে, আপনার শরীরটা উগ্র হবে। তো এই জিনিসটাকে আপনি শান্ত করুন। আর তার সাথে আপনাকে যেটা করতে হবে, দুধ রাত্রিবেলা শোবার সময় আপনি খাবেন। আর টেনশন যেটা বললেন, টেনশনটাকে আপনার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কারণটা হচ্ছে টেনশন যদি থাকে তাহলে আপনার ঘুম ন্যাচুরালি ঘুম হয় না, মানুষের ঘুম হয় না। ঠিক, আপনার ঘরে যদি একটা অশান্তি হয়ে থাকে, আপনি যদি টেনশনের মধ্যে আছে, তাহলে কিসের ঘুম হবে? ঠিক আছে, তো আপনাকে সবসময় কি করতে হবে, মাথাকে ঠান্ডা রাখতে হবে। কারণটা হচ্ছে কি, সময় থেকে বড় জিনিস কিছু নেই। সময় যখন কাটবে, খারাপ সময়, ঠিক আছে, তো দেখবেন 5 মিনিটের জন্য আপনার একটা খারাপ সময় ছিল, ওই 5 মিনিট পর 6 মিনিটের মধ্যে আপনার কিন্তু দিনটা কিন্তু ভালো হয়ে গেল। তো ওই 5 মিনিটের জন্য আপনি নিজেকে ঠান্ডা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আবার আপনি কোনো রাস্তা খুঁজে গেল, বেরিয়ে গেলাম, আবার রাস্তা খুলে গেল, আবার আমরা কাজ করতে চালু করবো। তো ঠিক ওই রকমই জিনিসটাকে ঠিক রাখুন। আর আপনি যদি দমদমে থাকেন, তো আপনি তো ওয়েট করছেন কেন? আপনার পাশেই আমাদের মধ্যমগ্রামে চেম্বার আছে, ঠিক আছে, আপনি এসে একবার দেখা করুন, যেখানে আপনাকে আমরা কিছু মেডিকেশন দেবো, কিছু আপনাকে কথাগুলো বলবো, সেটা আপনি মেনটেন করবেন। যেখানে আগামীতে আপনাকে ঘুমের ওষুধ খেতে হবে না, ন্যাচুরালি আপনার ঘুম আসবে। একদম। আর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। তবে আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তার মধ্যে অবশ্যই যেমন সুগার রয়েছে, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, বা আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, বা আপনার অস্থির যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, ক্যান্সারের মতন সমস্যারও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। পেটের সমস্যা, পাইলস, ফিশার, ফিস্টুলার মতন সমস্যা, বা আপনার নেশায় আসক্ত হয়ে যাচ্ছে প্রিয় মানুষ, বা মানসিক এই যে সমস্যা, রাতে ঘুম হচ্ছে না, বা মহিলাদের কিছু সমস্যা, পুরুষদের সমস্যা, বা বন্ধাত্বের সমস্যা, স্কিন বা হেয়ার ওরিয়েন্টেড প্রবলেম, যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে সবসময় আপনার পাশে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি ঠাকুরপুতে বলছি, তখন ঘোষ। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে গেলে মানে এই মাস দুই হলো হঠাৎ হাঁটুতে ব্যথা হচ্ছে। আচ্ছা, হঠাৎ হাঁটুতে ব্যথা হচ্ছে? এমনি হতো না? হ্যাঁ, হঠাৎ আপনার হাঁটু ব্যথা হচ্ছে, তার আগে ছিল না? না তার আগে ছিল না, এই 2-3 মাস হলো। তো 2-3 মাসের মধ্যে কেন হলো? কোনো চোট লেগেছিল? তোর লাগে না কিছু লাগে ডাক্তারবাবু? তা আপনি বয়স কত আপনার? বয়স 45। 45। তাহলে আপনি একটা হাঁটু এক্সরে রিপোর্ট করান। কারণটা কি, 40-এর পর আমরা কি করি, আমরা যে পরিশ্রম করি, অত্যধিক পরিশ্রম করার পর আমাদের হাঁটুতে জেল শুকিয়ে যায়, যে কারণের জন্য অস্টিও আর্থ্রাইটিস হয়ে যায়। এইবার তার সেই সময় যদি আপনি চিকিৎসা না করেন, তাহলে আগামী দিনে আপনার অস্টিওপেনিয়া হবে, অস্টিওফাইটস হবে, অস্টিওপোরোসিস হবে, যেখানে আপনার হাড় ভাঙতে কিন্তু চালু হয়ে যাবে, হাড়ের টুকরো হতে চালু হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা দিনটা না দেখতে হয়, তার জন্য আপনি প্রথম এক্সরে রিপোর্টটা করান। এবার আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে, সেই চেম্বারে ওই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন, যেখানে আমরা বলবো কি অস্টিওআর্থ্রাইটিস থেকে আপনি কি করে পুরোপুরি সুস্থ হবেন। একদম। আমাদের এনবিপির আরেকটা খুব ভালো ডিভিশন আছে পঞ্চকর্মা। আমাদের ফোন করে অনেকেই কিন্তু জানতে চায় যে কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গে তো সেরকম ভাবে পঞ্চকর্ম সেন্টার নেই, তো এনবিপির পঞ্চকর্ম সেন্টার ঠিক কিরকম, কতটা এটা কার্যকরী? দেখুন, ন্যাচুরাল যে ট্রিটমেন্টটা আমি বললাম, যেটা মানুষ যে ট্রিটমেন্টটা তৈরি করেছে সেখান থেকে যদি না গিয়ে আমি যদি ন্যাচুরাল ট্রিটমেন্ট যদি নিতে চাই, তো তারই নাম হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। পঞ্চকর্ম থেরাপি, ওয়াটার থেরাপি, হ্যাঁ, এই যে থেরাপিগুলো যেটা রয়েছে, এইটাতে কি হয়, শরীর থেকে ডিটক্সিফিকেশন করা হয়, মানে যে ওয়েস্টেজ পার্টগুলোকে বার করা হয়, এটাই হচ্ছে আসলে এর কাজ। তো এর যে আমাদের রয়েছে কলকাতার মধ্যে ল্যান্সডাউনে আছে, মধ্যমগ্রামে আছে, হাওড়াতে আপনার শিবপুরে আছে, বাটিগুড়িতে আছে, শিলিগুড়িতে আছে নর্থ বেঙ্গলের মধ্যে। তো আমাদের নিজস্ব এখানে থেরাপি সেন্টার আছে, যেখানে পেশেন্ট এই পরিষেবাটা নিতে পারে। একদম। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে সব বিষয়গুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের মনে উকিঝুঁকি মারছে, সেই বিষয়গুলোর উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।
কোথায় বাড়ি আপনার? বিবিধিতে প্লেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? 3বার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটা চলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখানা বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনি ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ দেখে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারিনি। আমার পুজোর আগে ঠিক ইয়েও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এমবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখন বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে 27শে অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? জেলা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ড্যাশ টাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে এবং আমি কিডনির জন্য